ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বন্দে ত্রিপুরা চ্যানেল। আজ আমরা কি পড়ব? আজ আমরা পড়ব সমাজের অন্বেষণ, ভারত ও বহির্বিশ্ব। তোমাদের যে বই রয়েছে, এই বইয়ের খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, 5th চ্যাপ্টার। কি নাম চ্যাপ্টারের? ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। ইন্ডিয়া অর্থাৎ ভারত। নাম দেখেই বুঝতে পারছো আজ আমরা আমাদের প্রিয় ভারত সম্পর্কে পড়ব। ইন্ডিয়া কি নামে পরিচিত ছিল, মানে আমাদের যে ভারত, সেটা কি নামে পরিচিত ছিল, কিভাবে ভারত বা ইন্ডিয়া কথাটা এসছে, বিদেশিরা ভারতকে কে কি নাম দিয়েছিল, ইত্যাদি হচ্ছে আমাদের আজকের এই চ্যাপ্টারের মূল বিষয়। খুব ইন্টারেস্টিং হতে চলেছে চ্যাপ্টার, তাই খুব মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝবে। আমরা প্রথমেই দেখে নিচ্ছি আমাদের চ্যাপ্টারের এই যে 5th চ্যাপ্টারের যে ফ্রন্ট পেজ রয়েছে, সেখানে কি রয়েছে দেখো তোমরা। চ্যাপ্টারের প্রথম পেজে খুব সুন্দর একটা ছবি রয়েছে, দেখো। ছবিটা হচ্ছে সাঁচি স্তূপের একটা গেট। তোমরা ভালো করে জানো সাঁচি কোথায় রয়েছে। আমরা জানি সাঁচি রয়েছে মধ্যপ্রদেশে, ভোপালের খুব কাছাকাছি। আজ থেকে 2300 বছর আগে, 2300 2300 বছর আগে, এখন কোন সাল চলছে? 2026। মানে আজ থেকে কত বছর আগে? তোমরা অলরেডি 4th চ্যাপ্টারে পড়ে নিয়েছো যে কিভাবে আমাদের খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দটা আমরা কাউন্ট করে থাকি। তাহলে 2300 বছর আগে মানে 274 খ্রিস্টপূর্বাব্দে এটি তৈরি হয়েছিল। দেখো, এতে গ্রামীণ ভারতের একটি সুন্দর চিত্র ফুটে উঠেছে। তোমরা জানো সাঁচিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ইউনেস্কো ঘোষণা করেছে। এত সুন্দর একটা জায়গা। যাই হোক, উপরের যে ছবিটা, এই ছবিটার উপর দিকে দেখো একটা কোটেশন দেওয়া রয়েছে, যেটা শ্রী অরবিন্দের দেওয়া একটা কোটেশন। এখানে লেখা রয়েছে যে ভারতবর্ষে অতি প্রাচীনকাল থেকে আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐক্যের সমন্বয় ঘটেছিল। হিমালয় ও 2 সাগরের মধ্যে এই মহান মানবতা জীবনধারার মূল উপাদান হয়ে উঠেছিল। কথাটা শুনতে খুব কঠিন মনে হচ্ছে, আমি যখন এখন বুঝিয়ে দিচ্ছি দেখবে খুব সহজ ব্যাপারটা। অ্যাকচুয়ালি এই কোটেশনটার উপরে তোমাদের এনসিইআরটি একটা কোশ্চেন রয়েছে, তাই এটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। কি বলেছেন শ্রী অরবিন্দ? বলেছেন যে এই যে আমাদের ভারতবর্ষে অতি প্রাচীনকাল থেকে, মানে অনেক আগের থেকেই আমাদের এখানে আধ্যাত্মিক আর সাংস্কৃতিক ঐক্যের সমন্বয় ঘটে গিয়েছিল। মানে মানুষ এই ব্যাপারগুলোতে অনেকটাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল অনেক আগেই। বলছে কোথাকার মানুষ? লাস্ট পার্টটা আমরা যদি আগে ভালো করে বুঝে নিই, তাহলে আমরা বুঝবো এটা কার সম্পর্কে বলা হয়েছে। তোমরা ভারতবর্ষের ম্যাপে দেখো, আমাদের যে হিমালয় রয়েছে, কোথায় রয়েছে? ভারতের একদম উত্তর দিকে আমাদের হিমালয় রয়েছে। উনি বলেছেন হিমালয় ও 2 সাগরের মধ্যে। 2 সাগর কোথায়? আমরা যদি ভারতের ম্যাপটাকে লক্ষ্য করি, দেখো তোমরা, তাহলে উপর দিকে উত্তর দিকে রয়েছে আমাদের হিমালয়, আর নিচের দিকে মানে দক্ষিণ দিকে রয়েছে আমাদের সাগর। কি সাগর? এখানে 2টো সাগরের কথা বলা হয়েছে। একটা হচ্ছে বঙ্গোপসাগর, যেটা পূর্ব দিকে অবস্থিত, আর একটা হচ্ছে আরব সাগর, যেটা আমাদের পশ্চিম দিকে অবস্থিত। যদিও দক্ষিণ দিকেও একটা সাগরও আমাদের টাচ করেছে, যেটা হচ্ছে গিয়ে ভারত মহাসাগর। ঠিক আছে, তাহলে হিমালয় আর 2 সাগরের মাঝখানের এই যে মানুষ, এরা কি করেছে? অতি প্রাচীনকাল থেকে এদের মধ্যে আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐক্যের সমন্বয় ঘটে গিয়েছিল, যেটা নাকি ভারতবর্ষকে একটা ইউনিক আইডেন্টিটি দিয়েছিল, একটা স্ট্রেংথ দিয়েছিল। ভারতবর্ষের ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারছো সেটা। তারপর দেখো, এখানে 2টো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ভারতকে কিভাবে বর্ণনা করবে এবং ভারতের প্রাচীন নাম কি ছিল? ভারতবর্ষের বর্তমানে যে রাজনৈতিক ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, দেখো, এই ভারতবর্ষের ম্যাপের মধ্যে আমরা ইন্টারন্যাশনাল বর্ডারটাও দেখতে পাচ্ছি। মানে আমাদের দেশ অন্য কোন কোন দেশ থেকে আমাদের দেশ আলাদা রয়েছে, এবং ধরো আমাদের দেশের ভেতরে কোথায় কতটা অঙ্গরাজ্য রয়েছে, আমাদের কটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, আমাদের পাশে আমাদের প্রতিবেশী দেশ কোনগুলো রয়েছে, আমরা কিন্তু এটা খুব ভালো করে এখন জানি। কিন্তু এটা বর্তমানের ভারত। তবে আজ থেকে ধরো 500 বছর আগে, 2000 বছর আগে, বা ধরো 5000 বছর আগে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল। এটাকে বলা হতো ভারতীয় উপমহাদেশ। ঠিক আছে, তাহলে কেন আমরা ভারতবর্ষকে উপমহাদেশ বলবো?
ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়, যদিও সেটা শুধুমাত্র ভারত ভূখণ্ড নয়, বর্তমানের ভারত ভূখণ্ড নয়, এছাড়াও ধরো পাকিস্তান রয়েছে, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই জায়গাগুলোও কিন্তু একসঙ্গেই ভারতীয় উপমহাদেশ বলা হতো আগে। এখন উপমহাদেশ কেন বলবো আমরা ভারতকে? এর প্রথম কারণ হচ্ছে ভৌগোলিক স্বতন্ত্রতা। এশিয়া মহাদেশের অংশ হলেও আমরা জানি ভারতবর্ষ কোন মহাদেশের অন্তর্ভুক্ত? ভারতবর্ষ হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত, এবং এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত হলেও অংশ হলেও প্রাকৃতিকভাবে এশিয়া থেকে ভারত কিন্তু একটু আলাদা রয়েছে। কিভাবে আলাদা রয়েছে? কারণ আমি আগেই বলেছি আমাদের উত্তর দিকে কি রয়েছে? হিমালয় পর্বতমালা, আর নিচের দিকে মানে দক্ষিণ দিকে রয়েছে আমাদের তিনটে সাগর। কি কি বলেছি? প্রথম হচ্ছে আমাদের পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে আমাদের আরব সাগর, আর দক্ষিণ দিকে রয়েছে আমাদের ভারত মহাসাগর। তাহলে এই যে মানে আলাদা হয়েছে, ভারতবর্ষের বিশাল আয়তন রয়েছে, এই জন্য ভারতকে আমরা উপমহাদেশ বলতে পারি। এখানে সেকেন্ড বলতে পারি, এখানে জলবায়ুর সাংঘাতিক বৈচিত্র্যতা রয়েছে। তোমরা জানো একটা মরুভূমি আমাদের রয়েছে, যেটা হচ্ছে গিয়ে রাজস্থানে। তাহলে রাজস্থানের যে মরুভূমি, সেখানে প্রচণ্ড গরম। অন্যদিকে লাদাখ রয়েছে আমাদের কাশ্মীরের পাশে, লাদাখ এখন কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখে হচ্ছে হাড় কাঁপানো শীত। তাহলে জলবায়ুর সাংঘাতিক বৈচিত্র্যতা ভারতবর্ষে রয়েছে, কোথাও নাতিশীতোষ্ণ অঞ্চল রয়েছে, সেটাও আমরা জানি। এবার ভারতবর্ষে জাতিগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। কিরকম? ভারতে অসংখ্য ধর্ম রয়েছে, হাজার ভাষা রয়েছে, সঙ্গে রয়েছে বিচিত্র সংস্কৃতি। তাহলে ভারতবর্ষের ভূপ্রকৃতিতেও বৈচিত্র্য রয়েছে। একদিকে পাহাড়, কোথাও সমতল ভূমি, কোথাও রয়েছে নদী, কোথাও মরুভূমি, আমরা জানি কোথাও দ্বীপপুঞ্জ, সমস্ত কিছু ভারতের মধ্যে রয়েছে যেটা একটা মহাদেশের মধ্যে থাকে। যদিও পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কান ভারত নিয়েই উপমহাদেশ গঠিত, তবে ভারতকে এই অঞ্চলের মূল কেন্দ্র বিবেচনা করে এটিকে ভারতীয় উপমহাদেশ বলা হয়, যেটা আমরা প্রাচীন ম্যাপটা দেখে বুঝতে পারছি। অতীতে ভারতের বিভিন্ন নাম ছিল এবং বিভিন্নভাবে এর সীমানা পরিবর্তিত হতে থাকে। আমরা বিভিন্ন উৎস থেকে ভারতের অতীত এবং তার বিকাশ, অতীত কি, যে কিভাবে এই ভারত নামটা আজকে যেটাকে আমরা ভারতবর্ষ বলে জানছি, আমার ভারত, আমাদের দেশ ভারত হিসেবে জানছি, নামটা কিভাবে হয়েছে, যা আজকে যে সীমানাটা হয়েছে ভারতবর্ষের একসময় সেই সীমানাটা ছিল না, তাহলে কিভাবে হয়েছে এটাই আমরা আজকে দেখব। ভারতের যারা ইনহেবিটেন্টস বা যাদের আমরা বলি অধিবাসী, এছাড়া রয়েছেন বিভিন্ন পর্যটক। তোমরা জানো অতি প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে, প্রাচীনকাল থেকে কারা আসছে? বিভিন্ন পর্যটক, পরিব্রাজকরা ভারতের বিভিন্ন কিছুর টানে ভারতবর্ষে কিন্তু ছুটে ছুটে এসছেন। এদের দ্বারাই ভারতকে বিভিন্ন নামে ডাকা হয়। ঠিক আছে, তো এগুলো আমরা কোথা থেকে পেয়েছি? এই যে এরা যে বলে গেছেন বা কিভাবে নামটা এসছে, উৎস আমরা কোথায় পেয়েছি? আমরা পেয়েছি আমাদের বিভিন্ন প্রাচীন গ্রন্থ থেকে, আমরা পেয়েছি পর্যটকদের বিবরণী থেকে, আমরা পেয়েছি পরিব্রাজক যারা এসছেন তাদের বিবরণ এবং শিলালিপি থেকে। এবার আমরা দেখব ভারতের বিভিন্ন অংশের নাম কিভাবে হলো। ম্যাপটা একবার দেখে নেব আমরা, যে ভারতবর্ষের বিভিন্ন অংশের নাম কিভাবে হয়েছে। ঋগ্বেদ হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন গ্রন্থ। ঋগ্বেদ হলো এই যে প্রাচীন গ্রন্থ, এই প্রাচীন গ্রন্থে ভারতের উত্তর পশ্চিম অংশ, ম্যাপে তোমরা দেখো কোন জায়গাটা আমাদের উত্তর পশ্চিম অংশ, যেটাতে আমাদের পাঞ্জাব নিয়ে পাকিস্তান সহ যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে উত্তর পশ্চিম অংশ। এই উত্তর পশ্চিম অংশকে সপ্ত সিন্ধব বা 7 নদীর দেশ নাম দেওয়া হয়েছিল। চলো একবার জেনে নেই ম্যাপের মধ্যে যে এই 7 নদীগুলো কোনগুলো ছিল। ম্যাপে লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি কোন কোন নদীগুলো ছিল। সিন্ধু ছিল, চেনাব ছিল যেটাকে চন্দ্রভাগাও বলা হয়, ঝিলম ছিল যেটাকে বিতস্তা বলা হয়, রাবি যাকে ইরাবতী বলা হয়, এছাড়া শতদ্রু, বিপাশা আর সরস্বতী। এই যে 7টে নদী রয়েছে, এই জন্য কিন্তু এটাকে বলা হয় 7 নদীর দেশ বা সপ্ত সিন্ধব। কোন জায়গাটাকে বলেছি? ভারতের উত্তর পশ্চিম অংশটাতে। এই যে সিন্ধব কথাটি সিন্ধু থেকে এসছে, সিন্ধু অঞ্চল বা সিন্ধু নদী। আবার কখনো কখনো কোনো বড় নদী বোঝাতেও কিন্তু সিন্ধু কথাটি ব্যবহার করা হতো। এই গেল ঋগ্বেদের কথা। তাহলে ঋগ্বেদে আমরা কি জেনেছি? ঋগ্বেদে ভারতের উত্তর পশ্চিম অংশকে
সপ্ত সিন্ধব বলা হতো বা 7 নদীর দেশ। এবার আমরা দেখব কালক্রমে ভারতের বিভিন্ন অঞ্চলের নাম সাহিত্যে উঠে এসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের মহাভারত। মহাভারত ভারতের বিখ্যাত যে গ্রন্থগুলোর মধ্যে একটি মহাকাব্য। এতে কিন্তু অনেক নাম উঠে এসছে। কি কি নাম উঠে এসছে দেখো, কাশ্মীরা, এর সঙ্গে রিলেটেড একটা নাম আমরা আমাদের একটি রাজ্যের এখন কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানে আমরা জানি, যেটা হচ্ছে কি কাশ্মীর। কাশ্মীরের বেশিরভাগ অঞ্চলটাই কাশ্মীরা নামে পরিচিত হয়েছিল সেই সময়। কুরুক্ষেত্র, যা বর্তমানে হরিয়ানার অংশ, হরিয়ানাতে রয়েছে। বঙ্গ বলতে বাংলার কিছু অংশ। প্রাগ জ্যোতিষের নাম আমরা পাই মহাভারতে। প্রাগ জ্যোতিষ মোটামুটিভাবে বর্তমানের আসাম অঞ্চল। কচ্ছ রয়েছে, কচ্ছ হচ্ছে আমাদের যে গুজরাট, সেই গুজরাটের কচ্ছ অঞ্চল। এছাড়া কেরালা, যা বর্তমানের আমাদের যে কেরালা রাজ্য তার একটা বড় স্থান সেই তালিকায় রয়েছে। এবার পেজ নাম্বার 79-এ তোমরা দেখো, এই যে মানচিত্র রয়েছে এখানে অনেকগুলো অঞ্চলের নাম দেওয়া রয়েছে। দেখো আমরা কোন কোন অঞ্চলের নাম শুনেছি। মহাভারতে আমরা গান্ধার রাজ্যের নাম শুনেছি, কম্বোজ শুনেছি, আমরা স্বরাষ্ট্র শুনেছি যেটা বর্তমানে গুজরাটে অবস্থিত, আমরা মহেশমতি শুনেছি, তোমরা বাহুবলী সিনেমায় দেখেছ মহেশমতি, ঠিক আছে। আমরা কেরালা দেখেছি, চোল দেখেছি, পাণ্ড দেখেছি যে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলো, কাশী এখনও আমাদের রয়েছে, বঙ্গ আমরা চিনি, জ্যোতিষ আমরা যেটা বললাম আমাদের আসাম, সেই নামগুলো আমরা মোটামুটিভাবে শুনেছি। ভারতবর্ষের সম্পূর্ণ নাম ভারতবর্ষ কিভাবে এলো? মহাভারতে প্রথম ভারতবর্ষ বা জম্বুদ্বীপ কথাটি ব্যবহার করা হয়েছে এবং স্কলাররা সাধারণত একমত যে এই বিশাল গ্রন্থটি খ্রিস্টপূর্ব কয়েক শতাব্দী ধরেই রচিত হয়েছিল। প্রথম শব্দ ভারতবর্ষ স্পষ্টতই ভারত মহাদেশকে বোঝাতো এবং এতে অসংখ্য নদী, মানুষের নামও অন্তর্ভুক্ত হয়েছে। ভারতবর্ষ মানে ভারতীয়দের দেশ। ভরত এমন একটি নাম যেটি ঋগ্বেদে উল্লেখ রয়েছে। এখানে হয়তো ঋগ্বেদে যে ভরত বলা হয়েছে সেটা কোনো রাজার নাম নয়, সম্ভবত প্রধান বৈদিক গোষ্ঠীকে বোঝাতে এই ভরত কথাটি ব্যবহার হয়েছে। যদিও পরবর্তী সাহিত্যগুলিতে আমরা কিন্তু ভরত নামের কয়েকজন রাজার নামও পেয়ে থাকি। দ্বিতীয় শব্দটি হচ্ছে জম্বুদ্বীপ। দ্বীপ মানে হচ্ছে আইল্যান্ড, আর এটা হচ্ছে জাম ফলের দ্বীপ। ইতিহাসের ভারতের একটি স্থানীয় আমরা জানি আমাদের একটা স্থানীয় ফল রয়েছে যাকে জাম ফল বলা হয়, এবার বা মালাবার প্লামও বলা হয়। সেই জাম্বু থেকে, এই যে জাম থেকে এই জম্বুদ্বীপ কথাটি এসে থাকতে পারে। ভারতের বিখ্যাত মৌর্য সম্রাট তোমরা জানো, যিনি ছিলেন সম্রাট অশোক। তার রাজত্বকালে আনুমানিক খ্রিস্টপূর্ব 250 অব্দে অনেকগুলো শিলালিপি আমরা পেয়েছি, যেখানে সমগ্র ভারতবর্ষকে জম্বুদ্বীপ বলা হয়েছে। অবশ্যই জম্বুদ্বীপ বলতে শুধুমাত্র ভারতবর্ষ নয়, আবারও বলছি, যেটা আমরা উপমহাদেশ বলতে গিয়ে বলেছিলাম আজকের বাংলাদেশ, আমাদের যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তানের কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল। কয়েক শতাব্দী পরে ভারত নাম ভারতীয় উপমহাদেশের জন্য ব্যবহৃত হয়। এটা আমরা পাই বিষ্ণু পুরাণে। বিষ্ণু পুরাণে কি উল্লেখ রয়েছে? উত্তরম ইয়ত সমুদ্রস্য হিমাদ্রিশেব দক্ষিণাম বর্ষং তদ ভারতম নামা। কথাটির কি অর্থ? বলছে যেই দেশটির সমুদ্রের উত্তরে রয়েছে, আমাদের সমুদ্র কোথায় রয়েছে? ভারতবর্ষের দক্ষিণ দিকে। তাহলে এই যেই দেশটি সমুদ্রের উত্তর দিকে রয়েছে আর যেই দেশটি যে তুষারাবৃত পর্বতমালা রয়েছে তার দক্ষিণে অবস্থিত। তাহলে আমরা দেখে থাকি আমাদের উত্তরে হচ্ছে হিমালয় পর্বতমালা, তাহলে হিমালয় পর্বতমালার দক্ষিণে আর হচ্ছে সমুদ্রের উত্তরে, এই দুটো হচ্ছে গিয়ে ভারতবর্ষ। তাহলে বিষ্ণু পুরাণেও যেই কথাটি লেখা রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি যে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। ঠিক আছে, তাহলে আমরা কোথায় কোথায় আজকে দেখলাম যে আমাদের ঋগ্বেদে কি নাম লেখা রয়েছে, আমরা দেখলাম যে বিভিন্ন মহাভারতে আমাদের বিভিন্ন জায়গার নাম লেখা রয়েছে। আমি বলেছিলাম যে একটা একটা অংশ থেকেই কিন্তু ভারত নামটা ধীরে ধীরে এসছে। নেক্সট আমরা দেখলাম আমাদের যে বিষ্ণু পুরাণ, সেখানে কি লেখা রয়েছে, আমরা দেখলাম মৌর্য সম্রাট অশোকের যে বিভিন্ন শিলালিপিগুলো পাওয়া রয়েছে সেখানেও কিন্তু জম্বুদ্বীপ কথাটা লেখা রয়েছে, যেটা ভারতবর্ষেরই একটা নাম। তাহলে আজকে এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা বাকিটা করব।